হ্যাঁ, গত 16 তারিখে আমাদের আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের যে জাতীয় সমন্বয় কমিটি তার দুদিনব্যাপী সভা 16 এবং 17 তারিখ দিল্লিতে খড়গা সিং সুরজিৎ ভবনে সংগঠিত হয়েছিল। তার প্রথম দিনের সভার পর আমরা বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা সেখানে আমরা কেন্দ্রীয় যে আদিবাসী বিষয়ক মন্ত্রী ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার জওয়াল ওরাম মহোদয় তার কাছে তার বাসভবন একটা সাক্ষাৎকারে আমরা মিলিত হই ডেপুটেশনে, এবং সেখানে বিভিন্ন রাজ্যগুলো থেকে উঠে আসা কমন কতগুলি প্রবলেম আর কয়েকটি রাজ্যের বিশেষ বিশেষ কিছু সেখানকার দাবি, এগুলো নিয়ে তার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তার মধ্যে আছে প্রথমত হলো সারা দেশে যে উন্নয়নের নামে আদিবাসীদের 100, 150, 200 বছর ধরে যে সমস্ত জায়গায় বসবাস, বিশেষ করে বনাঞ্চল, সেই 2006 ইংরাজির যে বন অধিকার আইন মোতাবেক তাদের অধিকার পাওয়ার কথা, কিন্তু এখন 2026 সাল চললেও 20 বছর পেরিয়ে গেলেও সেগুলোতে তাদের এই অধিকার প্রদান করা হচ্ছে না। এটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে অথবা নানা অজুহাতে বাতিল করা হচ্ছে। আবার একই সেই ইয়েগুলোতে, এই অঞ্চলগুলোতে আদিবাসীরা যেখানে বসবাস করেন সেখানে খনিজ সম্পদ সমৃদ্ধ। একদিকে আদিবাসীদের পাট্টা দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে পরিবেশ রক্ষা করতে হবে, আবার সেখানে এই আদানি, আম্বানি, বেদান্ত এই সমস্ত কোম্পানিগুলোকে নির্বিচারে হাজার হাজার হেক্টর জমি এদের হাতে একেবারে জলের দামে তুলে দেওয়া হচ্ছে। তারা অল্প সরকারকে খাজানা বা ট্যাক্স দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা করে নিচ্ছেন, যাতে এগুলো আদিবাসী বিষয়ক মন্ত্রী হিসেবে তিনি দেখেন। দ্বিতীয় হলো সারা দেশে খুব ভয়ঙ্করভাবে যেটা উঠে এসছে প্রায় সবকটা রাজ্যে, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আদিবাসী এলাকার যে শিক্ষা অঙ্গন স্কুলগুলো, সেখানে যে ছাত্র কম বা নানা অজুহাতে এগুলাকে হয়তো বা বন্ধ করে দেওয়া হচ্ছে, অথবা মার্জার অর্থাৎ একটার সাথে একটা মিলিয়ে দিয়ে সারা দেশে প্রায় এখন অবধি 90,000 স্কুল গত কয়েক বছরে যে মোদী সরকার আসার পর এইরকম বন্ধ করে দেওয়া হয়েছে, তার অর্ধেকের বেশি হলো এই আদিবাসী এলাকাগুলোতে, যে আগামী দিন গোটা আদিবাসী সম্প্রদায়ের নতুন প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হবে। তৃতীয় হলো যে এই আদিবাসী এসটি এসসি তাদের উপর আক্রমণ। তাদের যে SC ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট আছে, সম্প্রতি আমাদের দেশের উচ্চতম আদালত সুপ্রিম কোর্টেও দুজন এই মাননীয় বিচারকের আদালতে তারা বলেছে যে আদিবাসীদের উপর এরকম কোনো ধরনের খারাপ ব্যবহার এটা হলেও এটা এই আইন কার্যকরী হবে না, এটা যদি জনসমক্ষে না হয়। অর্থাৎ যে আপনি এই কোনো বদ্ধ ঘরে বা মানুষ নাই এই সমস্ত ঘরে যা খুশি করা যায় আদিবাসীদের বিরুদ্ধে, এটা মানুষের সামনে না করলেই হলো। এটা একটা মারাত্মক প্রবণতা, যে আমরা বলেছি আদিবাসী বিষয়ক মন্ত্রী তিনি যেন এটা দেখেন। আর তার সাথে অন্যতম যেটা আলোচনা হয়েছে সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের ব্যাপারে এই যে 125তম সংবিধান সংশোধনের বিল, এডিসির হাতে আরও ক্ষমতা, অর্থ প্রদান, ডাইরেক্ট ফান্ডিং ইত্যাদি নিয়ে
একটা বিল তৈরি হয়েছে, গত 8 বছর ধরে এটা পার্লামেন্টে পড়ে আছে, যেটাকে বিভিন্ন সময়তে বিভিন্নভাবে দেখিয়ে আমাদের রাজ্যে বিজেপি বা ত্রিপুরা মথা কোনো একটা নির্বাচন আসলেই এগুলো নিয়ে ললিপপ দেখায়, কিন্তু আর পাস হয় না। তো আমি তাকে বলেছি, জওয়ালুরাম সাহেব, আমি যখন এমপি ছিলাম, তিনি তার আগে থেকে এমপি, এবং আমি যখন এমপি ছিলাম তখন তিনি মন্ত্রী ছিলেন, আমার সাথে খুব ভালো পরিচয়, যে আপনি বিষয়গুলো তুলুন, যে আপনি আদিবাসী বিষয়ক মন্ত্রী হিসাবে এগুলো আপনারই দায়িত্ব। তো তিনি বলেছেন, ঠিক আছে, আমরা বিভিন্ন রাজ্যগুলো থেকে মেমোরেন্ডাম দিয়েছি এবং মৌখিকভাবেও এই বিষয়গুলো ওনার তুলে ধরেছি। এখন দেখা যাক, আমরা অপেক্ষা করব তিনি কি করেন। তিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে কি পদক্ষেপ গ্রহণ করেন, কাজে আমরা দেখব। হ্যাঁ, ডিজেল পেট্রোলের যে মজুত আমাদের দেশে প্রায় ক্রমশ শূন্যের দিকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে এটা সবাই জানেন, যে ইরান এবং আমেরিকার মধ্যে বর্তমান যে সংঘর্ষ, ঠিক আছে আমরা সেখানে নেই সরাসরি। এখন আমেরিকার এই জবরদস্তি ইরানের উপর আক্রমণের উপরে স্বাভাবিকভাবেই ইরান যে হরমুজ প্রণালী তার দেশের একেবারে তার জলসীমা দিয়ে আসছে, আমেরিকার আক্রমণকে ঠেকানোর জন্য বা আমেরিকাকে সহযোগিতা করে এই সমস্ত দেশদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা এই রণকৌশল গ্রহণ করেছে। সে কারণে আমাদের ভারতের যে এই তেলবাহী জাহাজ, এটা ইরান থেকে হোক বা কাতার থেকে বা ইউনাইটেড আরব আমিরশাহী, অর্থাৎ ওই অঞ্চল দিয়ে যে সমস্ত দেশগুলো এই হরমুজ প্রণালী দিয়ে বের হয়, পৃথিবীর 20% এই তেল এখান দিয়েই আসে। আমরা দেখছি যে ইরান মাঝে মধ্যে 2-4টা আমাদের জাহাজ ছাড়লেও কিন্তু আগের মতো অবাধে এই জাহাজগুলোকে আসতে দিচ্ছে না, ভারতীয় জাহাজকে। কেন দিচ্ছে না? কেননা ভারত এই ইরান এবং এই ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আক্রমণের তার যে ঠিক একদিন আগে ইসরায়েলে গিয়ে সেখানে ইসরায়েলকে, যে আমাদের দেশের ফাদার মানে ইসরায়েলি, অর্থাৎ ইহুদিরা হলো ভারতীয়দের বাবা, আর সেই বাবা তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না, নিশ্চয়ই ইতিহাস খুলবে। তার পরদিন থেকেই আমাদের প্রধানমন্ত্রী চলে আসার পর আক্রমণটা শুরু করেছে এবং বোমা আক্রমণ করে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা তার পরিবার সদ্য তাদেরকে খতম করে দিয়েছে। ইরান, তার সাথে আমাদের হাজার হাজার বছর আগে থেকে আমাদের বন্ধুত্ব। এই হিন্দুস্তান পাকিস্তান তথা কাশ্মীর ইস্যুতে বরাবরই একটা মুসলিম দেশ হলেও ভারতের পক্ষে থেকেছেন, কিন্তু তার দেশের যে খামেনি সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর আমাদের দেশের সরকার আমাদের বিগত বহু বছর ধরে যে আমাদের সম্পর্ক ঐতিহ্য, সে অনুযায়ী তার পক্ষে দাঁড়াতে পারেনি, দুঃখ প্রকাশ করেনি, নিন্দা তো দূরেই থাক। তো তার সরাসরি না হলেও আমরা পরোক্ষভাবে শিকার হচ্ছি, এই কারণে আমাদের দেশে জ্বালানি সংকট। কিন্তু আমরা কি দেখেছি, পশ্চিমবাংলা সহ 5টি রাজ্যে নির্বাচন শেষ না হওয়া অবধি, 29শে এপ্রিল ভোট হয়েছে পশ্চিমবাংলার শেষ ভোট, 27 তারিখ অবধি সরব প্রচার, 27 তারিখ অবধি আমাদের দেশের সরকার তেলের উপরে শুল্কও বাড়ায়নি, তেলের সংকট আছেও বলেনি, বলছে না সব ঠিক হ্যাঁ। আমাদের ত্রিপুরা রাজ্য দেখেছি, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা খাদ্যমন্ত্রী স্বাভাবিক তাদের সর্বোচ্চ নেতা বলছেন, বলতেই হয় না, কোনো ভয়ের কোনো কারণ নেই। আবার এখন দেখা যাচ্ছে
তামাশা দেখাচ্ছেন, কেউ টমটম চড়ে, কেউ ব্যাটারি অটো চড়ে, কেউ সাইকেলে চড়ে। তো এই জায়গায় আমাদের বক্তব্য হলো, হ্যাঁ, তেলের অবস্থা যে জায়গায় যাচ্ছে সেখানে আমাদের এই নিয়ম পরিমিতভাবে খরচ করা দরকার, ঠিক আছে, কিন্তু দেশের মানুষকে কেন এইভাবে গুমরা করলো? আর কবে ঘোষণা করা হলো যে গুয়াহাটিতে আসাম বিধানসভাতে তারা আবার জিতেছেন, নিশ্চয়ই তারা যাবেন। গুয়াহাটি এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইট রাখার জায়গা হয় না। 9 তারিখে কলকাতা এয়ারপোর্টে, এত বড় এয়ারপোর্ট, সারা দেশ থেকে বিজেপির নেতারা, মুখ্যমন্ত্রীরা জনগণের টাকায় চার্টার্ড ফ্লাইট নিয়ে আসছেন। তখন অবধি তেলের সংকট হয়নি, অর্থের সংকট হয়নি। আর এগুলি শেষ হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী 7টি যে এই কি বলে দেশের মানুষের সামনে উপদেশ রেখেছেন। তেল কম খরচ করতে হবে, তেল কম খেতে হবে, বিদেশ ভ্রমণ করা যাবে না, সোনা কেনা যাবে না, কেমিক্যাল সার ব্যবহার বন্ধ করতে হবে। কিন্তু কেমিক্যাল সার তো আসছে না, তেল আসছে না, কেমিক্যাল সারের উৎস বন্ধ। তো এগুলো তো এক ধরনের কি বলে বুজরুকি, জনগণকে দেখানো যে আমার স্বার্থসিদ্ধি না হওয়া অবধি তেলের অভাব নেই। মানুষকে বলবো দেশের অবস্থা খারাপ হলেও না, না খুব ভালো। আর স্বার্থসিদ্ধি শেষ হওয়ার পরে জনগণকে বলবো তুমি কৃচ্ছ সাধন করো। 1 বছর বিদেশে যাও না, অথচ 5টি দেশে ভ্রমণে তিনি বেরিয়েছেন। তো এগুলি তো একটা দ্বিচারিতা। কাজে সেই জায়গায় আমরা বলবো, হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন কৃচ্ছ সাধন করতে হবে, নিশ্চয়ই করতে হবে। কোত্থেকে না হলে আমরা তেল পাবো, আমরা মানব। কিন্তু এইভাবে দেশের মানুষকে যে বোকা বানানো এবং দেশের মানুষের এরকম একটা করুণ অবস্থার মধ্যে দাঁড়িয়েও নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমস্ত নাটক দেখানো আর নাটকের পর এখন উপদেশ দেওয়া, এগুলি সরকার বন্ধ করুক।